কেন করলেন আহনাব সাহেব এমনটা? কেন আমার বাবার থেকে এতগুলো বছর দূরে সরিয়ে রাখলেন? কী উদ্দেশ্য আপনার? আমাকে বলেন তো। শখের নামে অনেক জায়গা জমি টাকা পয়সা আছে, যেগুলো কেবল শখের 18 বছর পূর্ণ হলেই আমরা নিতে পারবো। আমি তো শখে মারতেও চেয়েছিলাম। সে বাবা, তুমি আর কত নিচে নামবে? আজ আমি এত বেয়াদব রাগী হয়েছে শুধুমাত্র তোমারই জন্য। আমি যখন ছোট ছিলাম তখন শখ আর ফিয়াজ ভাইকে নিয়ে আসলে। তোমরা সবসময় শখকে বেশি ভালোবাসতে। এটা দেখে আমার খুব খারাপ লাগতো। কিন্তু যখন জানতে পারলাম শখকে তোমরা শখের মারার প্ল্যান করছো, তখন আমি 5 বছরের বাচ্চা সব কিছু শুনে ফেলি। তারপর থেকে শখের জন্য আমার খুব খারাপ লাগতো। তোমরা চাইতে আমি শখের সাথে খারাপ ব্যবহার করি, ওকে আঘাত করি, যার কারণে ও মরে যায়। আর বাচ্চাদের হিংসা খুব মারাত্মক। কিন্তু আমি তখন থেকেই ঠিক করে নেই শখের সাথে খুব খারাপ ব্যবহার করব। কিন্তু শখের কোনো ক্ষতি হতে দিব না। বড় বোন হিসাবে শপথ নিয়েছিলাম। আমি ভাবছিলাম তোমরা হয়তো সব কিছু ভুলে গেলে। অন্য কেউ শখকে মারার চেষ্টা করছে, তাই স্বাভাবিক হবার চেষ্টা করছিলাম। কিন্তু তুমি আবার সব বিশ্বাস ভেঙে দিলে বাবা। আমি তোমাকে ঘৃণা করি। তোমার মতো বাবা যেন আল্লাহ কাউকে না দেয়। শখ তোমার নিজের মেয়ে না হতে পারে, কিন্তু তোমার মেয়ে তো সেই বাচ্চা থেকে বড় করেছো। তোমার মায়া লাগে না? কষ্ট হয় না? কলিজাতে লাগে না? উত্তর দিচ্ছ না কেন বাবা? তোরা সবাই একদিন সব কিছু বুঝতে পারবি। আমাকে কিছু বলতে হবে না। আর সব কিছু বলে আমি তোদের বিপদের মধ্যে ফেলে দিতে পারি না। কী বিপদ শখকে মেরে আমার নামে চাপিয়ে দিবে? বললে মুনতাহার শখকে দেখতে পারে না। শখের ওপর খুব রাগ, তাই জন্য শখকে মেরে ফেলেছে। অবশ্য তোমরা এটাও করতে পারবে। ছোটবেলায় তুমি আর ওই মহিলা মিলে আমার বোনটাকে ছাদ থেকে ফেলে দিয়ে আমার উপরে সব দোষ দিতে চেয়েছিলে। সব কিছু শুনে ফেলেছিলাম বাবা। তারপর থেকে আরও বেশি ঘৃণা জমে গিয়েছিল। মুনতাহা, আমি যা করেছি তোদের ভালোর জন্যই করেছি। একদিন ঠিক বুঝবি। আজ দোষ না করেও সবার কাছে আমি দোষী। তবুও তোরা ভালো থাক, এটাই আমি চাই। আচ্ছা বাবা, তুমি তোমার মেয়েদের ভালোর জন্য করেছো, কিন্তু আমি কি দোষ করেছি যে তুমি আমার বাবাকে আমার থেকে দূরে সরালে? আহনার সাহেব মাথা নিচু করে আছে। কিন্তু আমি তো এনাকে বাবা হিসেবে জানি না। আমি তো আমার বাবাকেই বাবা হিসেবে জানি। ভাইয়া, তুমি এনাকে কি করে বাবা হিসেবে জানো? বলল মিহু। আমি বলছি তোদের সব কিছু। কী হয়েছে তবে শোন। আয়নের বাবা আমার নিজের ভাই, তোরা তো জানিস। তোর বাবা ছিল প্রবাসী। ওনার অর্ধেক জীবন প্রবাসেই কেটে যায়। এক সময় তিনি দেশে আসেন আর আমাদের বিয়ে হয়। তখন আমার পেটে শুভ আসে। শুভ যখন 2 বছর বয়স, তখন মিহু আমার পেটে। তোর বাবার নামে মিথ্যে মামলা করে যায়, কারণ তোর বাবাকে আবার প্রবাসে ফিরে যেতে হয়। এই তো জীবন কার ছিল সুন্দর। তারপর মিহু হলো। তখন আমি আয়ানদের বাসায় থাকতাম। মিহুর 1 বছর পূর্ণ হলে আমি আবার শুভর বাবার বাসায় ফিরে আসি। একদিন বিকেলে মিহুকে খাওয়াচ্ছিলাম। হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। আমি গিয়ে দরজা খুলে দেখি আহনাব সাহেব। আমি ওনাকে চিনতে পারি নাই। উনি আমার মাথায় সরাসরি বন্দুক ঠেকিয়ে বলে, একদম চিৎকার করবেন না, তাহলে জানে মেরে দেব। আমিও ভয় পেয়ে একটা কথা বলছিলাম না। উনি আমাকে বলল, আমি যা যা বলবো তাই যদি না করে রায়হানকে মেরে ফেলবে। সাথে আমাকে দেখালো রায়হানকে আটকে রেখে কি অত্যাচারই না করেছে। স্ত্রী হয়ে এমন কিছু দেখা সত্যি খুব কষ্টকর। আমি ওনার পা ধরে বললাম, প্লিজ আমাকে স্বামীকে ছেড়ে দিন। আপনি যাই বলবেন আমি তাই শুনব। তারপর উনি আমাকে বললেন, শুভকে ওনার ছেলের পরিচয় বড় করতে হবে। আর শুভ বড় হলে উনি শুভকে দিয়ে যা ইচ্ছে তাই করাবে। আমি কিছু বলতে পারবো না। আমি শুভর বাবাকে বাঁচাতে রাজি হয়ে যাই। উনি আমাদের সবসময় ভালো খারাপ দেখাশোনা করত, কখনো খারাপ ব্যবহার করতো না। আমাদের একটা গুপ্ত রুম আছে, ওখানে মাঝে মধ্যে আসতো, কিছু কথা বলতো, আবার চলে যেতে। তাছাড়া আর কোনো কথা হতো না। আমি শুভর বাবাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। তাই ওনার সব কথা আমি শুনি। শুভ আহনাব সাহেবকে বাবা হিসেবে জানলেও মিহুকে তা জানতে দেই নাই। মিহুকে সবসময় আয়ানদের বাসায় রাখতাম। মিহুর বয়স 17 বছর।
মিহু আইনের জন্য পাগল হয়ে যায়, আইনকে বিয়ে করতে চায়, আরও পাগলামি শুরু করে দেয়, যার ফলে মিহুকে বিদেশে পাঠাতে আমরা বাধ্য হই। শখের 18 বছর পূর্ণ হবার আগেই আমি শুভর বাবাকে খুঁজে পাই। শুভর বাবাকে মিথ্যে কথা বলে বাসা থেকে বের করে নিয়ে গিয়েছিলাম, পরে আটকে রেখেছিল আহনাফ সাহেব। পরে আমি সেখান থেকে শুভর বাবাকে নিয়ে এসে লুকিয়ে রাখি। হাজার চেষ্টা করলেও আহনাফ সাহেব শুভর বাবাকে খুঁজে পায় না, না পারে শখকে মারতে। এক টাকা পয়সা নেশায় আমাদের সুখের সংসার শেষ হয়ে গেল। না পারলাম সংসার করতে, না পেলাম স্বামী ছেলে মেয়েকে একসাথে কাছে, না পেলে শুভ মিহু তার বাবাকে ভালোবাসা। আর বাকি সব কিছু তোরা তো জানিসই। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। সবটা শুনে শুভ রেখে আহনাফ সাহেবের কলার ধরে বলল, আমি আপনার শেষ করে দেব আহনাফ সাহেব। আপনি আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছেন, আমি আপনার জীবনটাই কেড়ে নিব। বলে বন্দুক বের করলো। তখন শুভর মা দৌড়ে এসে তাকে আটকালো। কি করছিস শুভ, ছেড়ে দে। আমি আর কোনো ঝামেলা চাই না। তোর বাবা আর তোদের এক করতে পেরেছে। এখন এই বুড়ো বয়সটা তোদের সাথে নিয়ে সুখে সংসার করতে চাই। ওনার বিচার আল্লাহ করে দেবেন। একটা কথা মনে রাখবি, বিচারের মালিক আল্লাহ, আমরা না। সব কিছু ওনার উপরে ছেড়ে দে, উনি ওনার পাপের ফল পাবেন। আপনি এখন আসতে পারেন আওনার সাহেব। যেন এই কথাটা অপেক্ষা করছিলাম। বলার সাথে সাথে মাথা নিচু করে চলে গেলেন। শুভ অবাক, আওনার সাহেবকে এতদিন ধরে দেখছে। উনি তো এত সহজে সব কিছু মেনে নেওয়ার মতো লোক না, কিছু তো গড়বড় আছেই। শুভ বাবা আমার জান, আমার লক্ষ্মী সোনা ছেলে, আমায় একবার বাবা বলে ডাক না। কিরে মিহু, আমাকে বাবা বলে ডাকবি না? তোরা কেন ডাকছিস না? আমি কত বছর পৌষ গুনে আছি এই দিনটার জন্য। শুভ বাবা বলে তার বাবাকে জড়িয়ে ধরলো। মিহুকে কাছে টেনে নিল তার বাবা। শুভর মাও ওদের কাছে গিয়ে দাঁড়ালো। অবশেষে আমাদের পরিবারটা পূর্ণতা পেল, বলল মিহু। কেমনি পূর্ণতা পেল রে মিহু? আমার আরেকটা মেয়ে দেখ দূরে দাঁড়িয়ে বোকার মতো কান্না করে যাচ্ছে। এইদিকে আয় মা, বলল শুভর মা। মুনতা আসছে না দেখে শুভর আম্মু নিজে গিয়ে মুনতাকে জড়িয়ে ধরলো। কান্না করিস না মা, তোর বাবার অপরাধের শাস্তি তোকে আমরা দেব না, আমরা এতটা খারাপ না। মুনতা এবার জোরে কান্না করে উঠল। পাগলি মেয়ে, আবার কান্না করবি না একদম। মিহু যেমন আমার একটা মেয়ে, ঠিক তেমনি তুই আমার আর একটা মেয়ে। মুনতা আর কিছু বলল না, দৌড়ে রুমে চলে আসলো। কোনো মেয়েই তার বাবার এমন অপরাধ মেনে নিতে পারবে না। বাবা তো যতই খারাপ হোক না কেন, কেউ কিছু বললে ঠিকই খারাপ লাগে। এখন যদি তাকে সে খারাপ কথা শুনতে হয়। শুভ, কি আমাকে ভুল বুঝবে? সত্যি কি বাবার শাস্তি আমাকে দিবে? আমি যদি বাবার কাছে রেখে আসি? এসব ভাবছে আর কান্না করছে। তখনই শুভ আসে রুমে। মুনতার সাথে কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে মুনতার সাথে কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে। মুনতা আর কোনো কথা না বলে শুভর পাশে গিয়ে শুয়ে পড়ে। ঘুম আসছে না। মা থাকলে ভালো হতো, জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করতে পারতাম। কিছুই ভালো লাগছে না, কি যে করি। কালকে ঠিকই আমাকে জড়িয়ে নিয়েছিল, একদিন এতটা বদলে কিভাবে যায় মানুষ। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল মুনতাহা। রাত 12টা বেজে গেছে, সবাই চলে গেছে, পুরো বাসা একদম ফাঁকা। রুহি আর কাজের লোকেরা মিলে পুরো বাসা পরিষ্কার করে ফেলছে। প্রচুর ক্লান্ত লাগছে। শখ রুমে এসে শাড়ি বদলে একটা সালোয়ার কামিজ পরে নিল। আয়নের আসার নামে কোনো খোঁজ নেই। আগে নাকি এমন করতো না, আমি আসার পর থেকে এমনটা শুরু করেছে। এসব ভাবতে ভাবতে আয়নের আগমন। এতক্ষণ কোথায় ছিলেন? সব কৈফিয়ত তোমাকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে। কেন দিতে হবে? তুমি আমার কে যে আমার সব কিছু তোমাকে বলতে হবে? আমি আপনার বউ, তাই আপনি সব কিছু আমাকে বলতে বাধ্য। বউ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনি এমন করছেন কেন বলেন তো? আমার আর ভালো লাগছে না। এতটুকুই হাঁপিয়ে গেছো? আমি যে 2টা বছর ধরে সহ্য করছি। মানে? কিছু না, তুমি বুঝবে না। আমাকে বুঝিয়ে বললে ঠিক বুঝবো, প্রয়োজন মনে করছি না। কেন আমাকে তো শাস্তি দিচ্ছেন? তুমি কে যে তোমাকে আমি শাস্তি দিতে হবে? স্যার? হ্যাঁ একদম ঠিক বলছো, তুমি আমার ছাত্রী আর আমি তোমার স্যার।
এটাই আমাদের সম্পর্ক। আপনাকে কি ভূতে ধরেছে স্যার? তাতে তোমার কি? আপনি সবসময় এমন করেন কেন? ভালো করে কথা বলতে পারেন না? ভালো ব্যবহার পেতে হলে ভালো কাজ করতে হয়। তুমি কি কোনো ভালো কাজ করেছো যার জন্য আমি তোমার সাথে ভালো ব্যবহার করব? শখ আর কোনো কথা বলল না, মাথা নিচু করে ফেলল। একটা অপরাধ করেছে, এখন কি তার শাস্তি সারা জীবন পেতে হবে? আর কথা বলে লাভ নেই, তাই শখ গিয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ল। শখ, তুমি জানো আমি আমার বেড কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না। কালকে বলে দিয়েছি, মনে নেই? এমনিতেই শখের মনটা ভালো নেই। কেমন জানি অজানা কারণে ভেতর খুব খারাপ লাগছে শখের। তাই কোনো কথা না বলে উঠে এসে চুপচাপ ফ্লোরে শুয়ে পড়ল। আয়ান অবাক। সে ভেবেছিল শখ হয়তো ওর অধিকার নিয়ে ঝগড়া করবে। তার ভাবনা সম্পূর্ণ উল্টো করে দিয়ে শখ নিচে শুয়ে পড়ল। কেন এত অস্বস্তি লাগছে? কেন শান্তি পাচ্ছি না? মনে হচ্ছে কিছু হতে চলেছে। আমি কি আমার কাছের কোনো মানুষকে হারাবো? না, আর নিতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। মা গো, ও মা, আজ কেন জানি তোমার কথা খুব মনে পড়ছে, বলছে আর কান্না করছে।